হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটা নির্বাণা ওয়েলনেস এপিসোডে। আমরা আসলে চাই যে আপনারা আরো মেন্টাল হেলথ ওয়েলনেস নিয়ে এবং আপনাদের লাইফস্টাইলটাকে এনরিচ করার জন্য আমাদের পডকাস্ট গুলো দেখেন। আজকের পডকাস্টটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা কথা বলছি। আমাদের এক্সপার্ট যিনি একজন কাপল থেরাপিস্ট অ্যাজ ওয়েল, ওনার সাথে সঞ্জিদা আফরোজ। এন্ড আপনারা এখানে সময় দিচ্ছেন, আশা করি আপনারা ভালো কিছু পাবেন আমাদের কাছ থেকে। তো চলুন শুরু করি। যেহেতু আমাদের রিলেশনশিপ এবং কাপল থেরাপি নিয়ে অনেক ভুল ধারণা আছে, অনেক অ্যাসাম্পশন আছে, লেটস সি যে আমরা কিছুটা হলেও এর উত্তর দিতে পারি। আমন্ত্রণ জানাচ্ছি সঞ্জিদা আফরোজ ম্যাম। অসংখ্য ধন্যবাদ যে আপনি সময় করে আমাদেরকে নির্বাণা প্ল্যাটফর্মে পডকাস্টে অংশগ্রহণ করছেন। আসলে আপনি আমাদের সাথে জার্নিতে অনেক দিন ধরে আছেন এবং আমি রিয়েলি খুবই প্রাউড ফিল করি যে আমাদের এখানে সবাই খুব এক্সপার্টিস থেকে শুরু করে সার্টিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্সের দিক থেকে অনেক ভালো। সো ফার্স্টে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং আমার সাথে আফসানা এখানে আছে যিনি আমাদেরকে হেল্প করছেন এই পডকাস্টে, তাকে। আচ্ছা, আমিও আসলে নির্ভানার কাছে অনেক কৃতজ্ঞ এবং আমার কাছে মনে হয় যে যে বিষয়টি শুরু হয়েছে, এই যে পডকাস্টের বিষয়টি, এটা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনিশিয়েটিভ আমার কাছে মনে হয়। বিকজ আমরা আসলে মেন্টাল হেলথ নিয়ে মানে অনেকেই আসলে আমরা অনেক কিছু জানি, আবার অনেক জানি না। আর সব থেকে বড় যে বিষয়টা যে আমরা এখন আসলে ফেসবুক বা বিভিন্নভাবে ইউটিউব, এই জায়গাটায় আমরা অনেক বেশি দেখছি এবং অনেক বেশি বিজি থাকছি। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে আমরা যদি আসলে একটু পজিটিভ কোনো ইম্প্যাক্ট ফেলতে পারি এটার মাধ্যমে, তো সেটা আসলে নিশ্চয়ই সবার জন্য উপকার হবে। এবং নির্ভানা সেই বিষয়টি নিয়েছে এবং গুরুত্ব দিয়েছে এবং শুরু করেছে। আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিতে চাই। জি আপা, বিশেষ করে যারা এক্সপার্ট, কারণ আমরা পডকাস্টে আসলে দেখি যে এক্সপার্টকে নিয়ে আসা হয়, কিন্তু মেন্টাল হেলথ এক্সপার্ট যেখানে দাম্পত্য জীবন বা আমরা যেমন আর্ট থেরাপি নিয়ে বা আমরা যেমন ট্রমা থেরাপি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে মানুষ যেন বুঝতে পারে যে থেরাপিটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে, মানুষের হুম। যে এক্সপেকটেশন আছে সেটার সাথে মিলে নাকি সেটা বোঝার জন্য। তো দাম্পত্য জীবন নিয়ে তো আসলে আমাদের অনেক কোয়েশ্চেন থাকে, আসলে অনেক কিউরিওসিটিও থাকে। তো সবার আগে আমি একটু আপনাকে অনুরোধ করব যে আপনি যদি আপনার পরিচিতিটা দেন, যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন এবং আপনার এক্সপেরিয়েন্সটা। আচ্ছা, আমি সঞ্জিদা আফরোজ। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে অনার্স এবং মাস্টার্স করেছি। পরবর্তীতে আমি কাউন্সেলিং সাইকোলজিতে আরো একটি মাস্টার্স করি। বর্তমানে আসলে আমি পিএইচডি করছি বিইউপিতে। আর ফুল টাইম আসলে আমি ক্লিনিক্যাল কাউন্সিলর হিসাবে আছি বুয়েটে। নির্ভানার সাথে অনেকদিন থেকে আমি আছি। পাশাপাশি আসলে আমি এনএলপি মাস্টার প্র্যাকটিশনার সার্টিফাইড, এবং আরো একটা মানে পার্সোনালিটি থিওরি আছে যেটা হয়তো অনেকেই বুঝবে বা বুঝবে না, আমাদের লাইনের অনেকেই বুঝবে, ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস। তো এটার আসলে মূলত সার্টিফিকেশন কোর্স, যেটা আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং আমি সিটিএ বলে, যেটা সার্টিফাইড ট্রানজ্যাকশনাল অ্যানালিস্ট হওয়ার চেষ্টা করছি। সেটা সে জার্নিটাও আসলে পাশাপাশি আমার চলছে। এই তো এতটুকুই। হ্যাঁ সঞ্চিতা আপা, আসলে আপনার এক্সপেরিয়েন্স এবং যে আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং, সো আমারও এখানে অনেক কিছু শেখার আছে। আমাদের আজকের টপিক আমরা ঠিক করেছি যে কাপল সেশন নিয়ে, যে কাপল থেরাপিটা কি। যেহেতু এখন ম্যারিড লাইফ নিয়ে আসলে মানুষের মনে অনেক ধরনের দ্বন্দ্ব এবং অনেক ধরনের অশান্তি, সেই সাথে হচ্ছে যে কাপল থেরাপি নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে অনেক দ্বিধা কাজ করে। তো আজকে আমাদের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টেই আমি আপনাকে কোয়েশ্চেন করতে চাই, একজন কাপল থেরাপিস্ট হিসেবে নিশ্চয়ই আপনি কিছু কমন কমন বিষয় দেখে থাকেন যে এগুলো নিয়ে খুব ঘন ঘন মানুষ আসে বা এই বিষয়গুলো খুব কম, এটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন। হ্যাঁ, এইটা যে কারো কাছে আসলে কাপল থেরাপিটা নিতে চলে যায়, সেখানে অবশ্যই আপনি যদি কাপল থেরাপি নিতে চান তাহলে আপনাকে বুঝতে হবে সে কাপল থেরাপিস্ট কিনা। হ্যাঁ, কারণ আমাদের কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, যেটা আসলে একজন ব্যক্তি নিতে পারে। আরেকটা হচ্ছে কাপল, এবং সেই কাপলটা বিবাহিত কাপলও হতে পারে, রিলেশনশিপে আছে সেই কাপলও হতে পারে। কিন্তু আপনি যখন থেরাপিস্টের কাছে যাচ্ছেন, থেরাপিস্ট আসলে কাপল থেরাপি দেয় কিনা বা সে আসলেই সার্টিফাইড কাপল থেরাপিস্ট কিনা, সেই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। অন্যথায় যেটা হয়, আমি অনেক সময় বলতে দেখেছি যে আমরা গিয়েছি কিন্তু আমাদেরকে
ভীষণ ডিরেক্টলি সাজেশনটা দিয়ে দিয়েছে যে আপনার তো সম্পর্কটা খুব খারাপ যাচ্ছে, তো আপনারা ডিভোর্স নিয়ে নেন। তো এইগুলা আসলে আমাদের সম্পর্কের জন্য বা আমাদের যারা আমরা সাহায্য নিতে যাচ্ছি তাদের জন্য কিন্তু আসলে খুব একটা ভালো কিছু হয় না। তো আমি প্রথমেই আসলে দর্শকদের এটা বলবো যে আপনি যখন এই থেরাপিটা নিতে যাবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে সে আসলে কাপল থেরাপিস্ট কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ। আমার কাছে যে কাপলগুলো আসে সেখান থেকে আমি এতটুকু বলতে পারি, তাদের প্রথম কথাটাই থাকে যে আসলে আমাকে আসলে বুঝছে না। কেউ হয়তো বলে আমাকে আগের মতো বুঝছে না। তার মানে এখানে একটা কমিউনিকেশনের একটা প্রবলেম তারা ফেস করছে। হয়তো যদি তারা আসলে রিলেশনশিপ থাকে, রিলেশনশিপ ম্যারেজও হয়, তো যখন আসলে তারা রিলেশনশিপে আছে মেবি দুজনেই আসলে অনেকটা সময় দিয়েছে, বাট হয়তো বিবাহিত জীবনে আসার পর অনেক ধরনের ব্যস্ততার ফলে দেখা যায় যে তারা সেভাবে আসলে আর সময় দিতে পারছে না। তো প্রথমত আমার কাছে মনে হয় যোগাযোগের যে একটা সমস্যা, যে কথা শোনে না বা আমাকে ভুল বুঝছে, আমি সঠিকভাবে আসলে অনুভূতি প্রকাশ করতে পারছি না, এটা একটা সাধারণ কারণ। আরেকটা আমি অনেক বেশি পরিমাণে পাই ট্রাস্ট, যেটা হয়তোবা বলে যে আমার শুরুতে আমি আমি ইভেন রিসেন্টলি যদি আমি কয়েকটা কেস আমি পেয়েছি, হয়তো ২টা কেস আমার কাছে আছে, যেটা খুব রিসেন্টলি, যে আমি এতটাই বিশ্বাস করতাম, মানে যেটাকে আমরা বলি যে আসলে একটু অন্ধভাবে বিশ্বাস, হয়তো ওয়াইফ হাজবেন্ডকে খুব অন্ধভাবে বিশ্বাস করছে। হঠাৎ করে বিবাহিত জীবনের ৪-৫ বছর পর দেখলো যে হাসব্যান্ড সামহাউ অন্য কারো সাথে আসলে যোগাযোগ করছে বা কথা বলছে। এই যে বিশ্বাসের যে অভাবটা বা সাডেনলি যে তার বিশ্বাসটা ভেঙে গেল, এটাও কিন্তু আমরা আসলে মূলত পেয়ে থাকি। এবং যখন আসলে এই বিশ্বাস ভঙ্গের বিষয়টা শুরু হয়, তখন দেখা যায় যে অনেকভাবেই আসলে মিথ্যা কথা বলে, যেটা না কিছুটা ধীরে, ধীরে আসলে ওই বিশ্বাসের আস্থাটা আমার কাছে মনে হয় যে ভেঙে যাচ্ছে। এই কারণটা নিয়েও আসে। আরো কিছু কমন কারণ আছে যেটার মধ্যে দেখা যায় যে ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা অনেক গুরুত্বপূর্ণ। আ আয় এবং ব্যয়ের একটা বড় ব্যবধান। দেখা যায় যে সে হয়তোবা চিন্তা করেছিল যে এভাবে লাইফটাকে লিড করবে। কিন্তু বিয়ের পর হয়তোবা দেখছে যে সম্পূর্ণ অন্যরকম, হ্যাঁ? তো তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা তার পূরণ হচ্ছে না এবং সেটার একটা অনেক বড় একটা রিজন থাকে আসলে ফাইন্যান্সিয়াল স্ট্রেস। আরেকটা আরো কিছু কমন কারণ আছে, সেগুলা হচ্ছে দেখা যায় যে প্রত্যাশাটা মিলছে না। হাজবেন্ডের একরকম প্রত্যাশা, ওয়াইফের একরকম প্রত্যাশা। আমি যদি গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড হিসাবেও দেখি, তাদের আসলে দুজনের প্রত্যাশার অমিলটা হচ্ছে এবং সেটা হয়তো প্রথম অবস্থায় বুঝতে পারছে না, কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তাদের প্রত্যাশাটা আর মিলছে না। আরো কিছু পার্সোনালিটিগত কিছু বিষয় আমরা দেখে থাকি, যেমনটি হয়তো সে খুব রাগী, যেটা আমাদের কাছে এসে বলে যে ভীষণ রাগী। আমি এটা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যখন দেখা যায় যে তার সাথে আরো মানে কথা বলা হয়, তখন দেখা যায় যে হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই রাগী। তো এই যে রাগের যে বিষয়টা হঠাৎ করে সে শাউটিং করে ফেলছে, এটা অনেক সময় আরেকটা পার্টনার নিতে পারছে না। তো এই কারণগুলো নিয়ে মূলত আসে এবং আরেক আরো কিছু বিষয় আছে যেটা আমরা বলি যে খুব বড়, বড় ট্রানজিশন। যেমনটি দেখা যায় যে বাচ্চা হলো, তারপরে আসলে ওয়াইফ আগের মতো লাইফটা লিড করতে পারছে না। তার তো ঘুমের অসুবিধা হচ্ছে বা তার বাচ্চাকে টেক কেয়ার করার কেউ নাই। সেই সময়টা কিন্তু ভীষণভাবে ডিপ্রেশনে পড়ে যায় এবং সেই সময় যদি অন্য পার্টনার, বিশেষ করে হাসব্যান্ড যদি খুব সাপোর্টিভ না হয়, তাহলে দেখা যায় যে তাদের মধ্যে আসলে মনোমালিন্য হচ্ছে। হয়তোবা আগে সময় দিত, এখন তো সময়গুলো ভাগ হয়ে গেছে। তো এটা একটা বড় কারণ বলে আমার কাছে আরকি মনে হয়। সঞ্জিতা আপা, আসলে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে আমরা যখন বলি যে আমি বিয়ের আগে ওকে একভাবে দেখেছি এবং বিয়ের পরে আরেকভাবে দেখেছি, কমিউনিকেশনটা কিন্তু মোটামুটি সেমই থাকে। তাহলে আমি কি বলবো, বা আপনি একজন প্রফেশনাল হিসেবে কি বলতে চান যে কমিউনিকেশনে তখন ক্ল্যারিটি থাকে না, বা একজন যখন এক্সপেক্ট করাচ্ছে যে না আমার অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু বিয়ে করার পরে দেখা যাচ্ছে সে যা বলছে তার সাথে আসলে মিলে না,
কারণ আমরা অনেক সময় শুনি যে সে যেভাবে বলেছে আসলে পরিস্থিতিটা রিয়ালিটিটা ডিফারেন্ট, সো আমার এক্সপেকটেশনটা মিট হচ্ছে না, বিকজ ও যা বলেছে তার সাথে আমি মিল খুঁজে পাচ্ছি না। তো এই যে হুম। ক্ল্যারিটি থাকছে না বলে আমাদের ট্রাস্ট থাকছে না বা আমাদের এক্সপেকটেশন রিয়ালিস্টিক ভাবে মিল পাচ্ছি না আমরা, তো এই জায়গাটা আমরা প্রেডিক্টিভ ভ্যালু কি কি হতে পারে বা আমরা কিভাবে আরেকটু বেটার বুঝতে পারি যে আমাদের বিয়ের পরেও আমরা একদম একদম উল্টা যা ধারণা করেছি তাদের। আসল বিষয় হয় কি যে এখন যখন একটা সম্পর্কে যাই, যদি সেটা আমি আসি মানে রিলেশনের ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, এখন এই জায়গাটায় আসলে দুই পক্ষের স্বচ্ছতার বিষয় আছে। তো আমরা অনেক সময় দেখি যে এক পক্ষ হয়তো স্বচ্ছ, আরেক পক্ষ হয়তো স্বচ্ছ না। তো তাকে যখন বলছে যে আমার এই বিষয়গুলো আছে, তখন যে স্বচ্ছ না বা সত্য কথাটা প্রকাশ করছে না, তো খুব স্বাভাবিকভাবেই তো আসলে যখন বিয়ে হচ্ছে, বিয়ের পরে যখন আসলে অন্য বাস্তবতা দেখছে, তখন তো আসলে তার সবথেকে যে বড় যে বিষয়টা হয় যে ট্রাস্টটা ভেঙে যায়। তো এখানে খুব প্রেডিক্ট করাটা আমার কাছে মনে হয় যে প্রেডিক্ট আসলে করার থেকে বরং আমরা যদি আরেকটু জেনে বুঝে সম্পর্কে যাই, বা যদি বিয়ের বিষয়টা হয়, এটা যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়, তাহলে আসলে জেনে বুঝে বা আরেকটু খোঁজ নিয়ে তারপরে সিদ্ধান্তটা নেওয়া। তার মানে সিদ্ধান্তটা আসলে খুব তাড়াহুড়ো করে না নেওয়া। রাইট। তো আপা আসলে আপনি যেটা বলছেন যে একটু জেনে বুঝে নেওয়া, and আমরা দেখি যে বাংলাদেশে একটা কালচার আছে যে ডেটিং হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্টে, প্রত্যেক মানে দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা কোনো কোনো রেস্টুরেন্টে বা কোথাও খেতে যাওয়া, এই যে খাওয়া এন্ড কথা বলা, তখন কিন্তু এতটা প্রেডিক্ট করা বা এতটা অবজার্ভ করা পসিবল না যে ও যা বলছে তার সাথে সত্যতা বা ক্ল্যারিটিটা কতখানি আছে, বা ও রেগে গেলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, বা ও হুম, জিনিসগুলাকে সিচুয়েশন গুলাকে কিভাবে হ্যান্ডেল করে। তো আপনি কি একটু হুম। আমাদেরকে কোনো সাজেশন আপনার কাছ থেকে আসতে পারে যে দেখে বুঝতে পারি আমরা কিভাবে আরো বেটার, ইনস্টেড অফ 1 ঘন্টা 2 ঘন্টা শুধুমাত্র ঘোরাঘুরির মাধ্যমে কাউকে বোঝা থেকে। একদম ১-২ ঘন্টায় আসলে একটা মানুষকে পুরোপুরি বোঝা কখনোই যায় না। হ্যাঁ? তো সেই জায়গাটাতে যখন আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেই, কারণ ওই ১-২ ঘন্টা কিন্তু অনেক সময় আছে যে আমরা ওই সময়টা এমন কোনো ট্রিগারিং কোনো পয়েন্টই হয় নাই। হ্যাঁ? তার আগের হয়তো ট্রিগারিং কোনো পয়েন্টই হয় নাই। বেশ ভালো গিয়েছে। মানে কনভারসেশনটা খুব স্মুথ গিয়েছে। তো সেখান থেকে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়। তো সেটা আসলেই ১-২ ঘন্টায় একটা মানুষকে বোঝা সম্ভব না। কিন্তু আমি যেটা বললাম যে তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিয়ে যদি আসলে আরেকটু সময় দেয়, তাহলে কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে একটা ছেলে বা একটা মেয়ে বুঝতে পারে যে ওই পরিস্থিতিতে আসলে সে রাগ করছে বা সে আসলে পরিস্থিতিটাকে কিভাবে সামলাচ্ছে। হ্যাঁ? তো এটা আসলেই খুব মানে এরকম কোনো আসলে নিয়ম নাই যে ২-১ টা ফ্যাক্টর দেখে বোঝা যাবে যে এই মানুষটিই আসলে রাগের সময়টা খুব ভালো থাকবে। ট্রিগারিং পয়েন্ট যদি না হয়, তাহলে কিন্তু আমরা অনেক সময় অ্যাঙ্গারটাকেও প্রকাশ করছে না। তখন কিন্তু তাকে ভীষণ কাম মনে হয়। আমি একটা উদাহরণ দেই। আমার কাছে একটা কেস ছিল। সেই জায়গাটাতে আ তাদের মূলত আসলে অ্যারেঞ্জ ম্যারেজ, এবং তাদের বেশ দেখা হয়। বিভিন্নভাবে তাদের কথা হয়, রেস্টুরেন্টেও কথা হয়। এমনকি তারা ২য় বারও দেখা করেছে। তখনও বেশ calm environment ছিল, এবং সে কখনোই বোঝেনি, মানে মেয়েটি কখনো বোঝেনি যে ছেলেটি এমন হতে পারে। মেয়েটির কাছে মনে হয়েছে যে ছেলেটি খুব ইজি গোয়িং। তার মানে অনেকগুলা ফ্যাক্টর হয়তো সে তার মধ্যে রাখছে, কিন্তু সে কিন্তু প্রকাশ করেনি। তো এই যে মেয়েটি ইজি গোয়িং দেখার পর তার কাছে মনে হলো যে হ্যাঁ, এই মানুষটির সাথে আসলে সংসার করা যায়, এবং সে বিয়ে করলো। বিয়ে করার ঠিক ১ সপ্তাহ পরে ছেলেটি মেয়েটিকে বলছে যে তার অনেক কিছু তার পছন্দ হয় না। হ্যাঁ? এই যে একটা সপ্তাহ একসাথে ছিল, ১ সপ্তাহ পরেই সাডেনলি কিন্তু তাকে বলল যে তার সাথে আসলে তাকে আর পছন্দ হচ্ছে না বা ইমোশনালি আর কানেক্ট করতে পারছে না। সো তখন খুব দ্রুত সে ডিভোর্সের নোটিশটা দিয়ে দেয়। তো এই যে ১ টা সপ্তাহের মধ্যে
আমার যে ক্লায়েন্ট সে বারেই বলছে যে, "ম্যাডাম আমি এমন কিছু দেখি নাই যেটা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটি রেগে গেলে এমন হতে পারে বা আমাকে যে বলবে যে তোমার সাথে আসলে আর আমি সংসার করব না, এই ১ টা সপ্তাহের মধ্যে আমি দেখি নাই।" তো সেই জায়গাটায় আমি বলব যে ঐরকম আসলে কোনো শর্টকাট নাই। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে আ যখন আমরা সময় নিচ্ছি তখন কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে আসলে বোঝা যায় যে এই পরিস্থিতিটাকে একজন ব্যক্তি কিভাবে সামাল দিচ্ছে। তো এটাই একটা বিষয় যে এখন এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে যে কত সময় নিব? হ্যাঁ? তো এটা একটা প্রশ্ন আসতে পারে। তো সেখানে আমার কাছে মনে হয় যে আসলেই এটা আমরা কেউই বুঝতে পারি না যে আমরা খুব সার্টেন পিরিয়ড পরে আমরা আ বুঝবো যে হ্যাঁ, এই মানুষটির সাথে চলা যাচ্ছে। কিছু আ বিষয় থাকে যেটা আসলে আ আগে থেকেই আপনাকে বুঝতে হবে যে আপনার এই মানুষটির সাথে মূল্যবোধের কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ? সো রাগের যে বিষয়টা সেগুলা কিন্তু আসলে আমরা অনেক সময় দেখছি যে মূল্যবোধের যখন পার্থক্যটা চলে আসছে তখন আসলে রাগটা করছে। তো ওই পয়েন্ট গুলাকে হয়তো একটু আইডেন্টিফাই করলে আমার মনে হয় বোঝা যেতে পারে। তবে আসলেই এরকম কোনো নির্দিষ্ট কোনো সময় নাই বা পার্টিকুলার কোন বিষয়টি দেখবে। একটা হচ্ছে যে হ্যাঁ, পরিস্থিতিকে সে কিভাবে সামাল দেয়। একটা স্ট্রেসফুল যদি সিচুয়েশন আসে, সেই পরিস্থিতিতে পার্টনারের সাথে সে কিভাবে কমিউনিকেট করছে। পার্টনারকে কি তখন আসলে রেসপেক্ট সহকারে কথা বলতে পারছে কিনা এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সো এই পয়েন্টটি হয়তোবা একটু অবজার্ভ করা যেতে পারে। তবে আমি আগেই বলব যে সময় এরকম কোনো নির্দিষ্ট সময় নাই যখন সে বুঝবে যে হ্যাঁ, এই মানুষটাই আমার জন্য ঠিক আছে। এরকম কোনো পার্টিকুলার টাইমটা নাই। আমিও আসলে মনে করি যে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম বা কোনো সময় নাই বা আসলে জানার জন্য প্রেডিক্টিভ কোনো ফ্যাক্টর আমরা একদম আইডেন্টিফাই করতে পারি না বলেই হয়তোবা এতটা জটিল মানে এখনকার যে ম্যারিড লাইফটা আছে বা পার্টনারশিপও যদি আপনারা বলেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো ডিভোর্সের ব্যাপারে আপনি যেটা বললেন যে পরকীয়া একটা বড় ফ্যাক্টর, আবার হচ্ছে অর্থনৈতিক বিষয়টাও কিন্তু বড় একটা ফ্যাক্টর। যারা ডিভোর্সে যায় না বা ডিভোর্সের সিদ্ধান্তের থেকেও বড় কথা পরকীয়ার কথা যদি আমরা বলি, দেখা গিয়েছে রিসার্চে যে ক্রনিক বোরডমটা বা যেখানে আপনার ইমোশনাল ডিসএনগেজমেন্ট, একটা পার্টনার আর কোনোভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে না, তখন কিন্তু বোর্ড হওয়া, পরকীয়া এ ধরনের জিনিসগুলা, সেই সাথে হচ্ছে একটা ম্যারিড লাইফটাকে মনে হয় যে জীবিত থেকেও মৃত্যু। তো ওই জায়গাটায় আপনার সাজেশন কি হবে যে আমরা কমিউনিকেশনে হয়তোবা আমরা বলতে পারি না যে আগে যারা ছিল তারা যে কমিউনিকেশনে অনেক ভালো ছিলেন সেরকমও কিন্তু না যে আমরা কমিউনিকেশনে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু ওনাদের ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো থাকে তাহলে বিবাহিত জীবনটা কেমন হতে পারে। তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আসলে আমরা এই মুহূর্তে হয়তো পরকীয়াটা অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছি যে ডিভোর্সের একটা বড় কারণ। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এটা রুট কজটা কি? হ্যাঁ? এটা একটা ফ্যাক্টর হতে পারে, একটা ট্রিগারিং ফ্যাক্টর হতে পারে। কিন্তু মূলত আসলে রুট কজটা কি? হ্যাঁ? একটা আ আমি যেহেতু পার্সোনালিটি নিয়ে কাজ করছি, সেই জায়গাটায় কিছু মানুষের পার্সোনালিটি থাকে বা তারা ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে যে আম তারা আসলে কি বলবো এটাতে যে সম্পর্কের প্রতি খুব একটা সৎ না। হ্যাঁ? এবং তাদের মূল্যবোধটা একটু ভিন্ন। তারা আসলে বিয়েটাকে একটু অন্যভাবে দেখছে। যে না বিয়ে করলাম, ঠিক আছে একজনকে পছন্দ হয়েছে, আমার কিছুদিন পরে আরেকজনকে পছন্দ হতে পারে, এরকম। তো এইটা যে এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর কিন্তু এটাকে আমরা খুব একটা মেইন ফ্যাক্টর হিসেবে আমরা ধরছি না। কারণ এই যে একটা সম্পর্ক, যে সম্পর্কটা আসলে খুব ভালো চলছিল, হঠাৎ করে একটা পার্টনার এমনও আছে বলে যে আমি সবসময়ের জন্যই তাকে বিশ্বাস করেছি, সে ভীষণ অনেস্ট। হঠাৎ করেই ম্যাডাম কি হলো, সে আরেকটা মেয়ের প্রতি সে অ্যাট্রাক্ট ফিল করলো। তো এই ব্যাপারটা আসলে আমরা না খুব মনে করছি হঠাৎ করে, ব্যাপারটা কিন্তু হঠাৎ করে হয় না। হ্যাঁ? একটা সম্পর্ক যখন তৈরি হয়ে যায়, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখি যে একটু মানে সবকিছু একটু গ্রান্টেড করে ফেলে।
হ্যাঁ? হুম, যে হাসব্যান্ড আছে এটা তো করবেই, ওয়াইফ তো এটা করবেই। এই যে গ্রান্টেড করে ফেলা তো, তখন যেটা হয় একটা সময় আমরা শুধু দায়িত্বটাকে পালন করতে থাকি। আমরা কিন্তু আসলে ইমোশনালি আগের মতো আর কানেক্ট হতে পারছি না। তো এতে যেটা হয় যে এই যে বোরডমের কথা যেটা বললেন, এটা কিন্তু আসলে ধীরে, ধীরে বোরডমে পরিণত হচ্ছে। তো যখন দেখে যে এই রিলেশনশিপে আসলে আর নতুন কিছু নাই বা আমি খুব একটা ইমোশনালি আগের মতো কানেক্ট হতে পারছি না, হুম, তখন ওই যে বললাম যে মূল্যবোধ এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রে হয় না, হ্যাঁ? যে আমি ইমোশনালি ওয়াইফ বা হাসব্যান্ডের সাথে কানেক্ট হতে পারছি না। আমি আরেকজন মানুষের সাথে সম্পর্ক তৈরি করছি। এটা কিন্তু আ এভারেজে আমি বলব যে সবার ক্ষেত্রে সেটা হয় না। তাহলে কার ক্ষেত্রে হচ্ছে? সাধারণত আমরা দেখছি গবেষণায়ও দেখা গিয়েছে যেখানে আসলে তার মূল্যবোধটা হয়তো অতটা স্ট্রং না যে আমি আসলে আমার সম্পর্কটাকে আরেকটু কিভাবে ভালো করা যায় সেটা না দেখে তখন আমার কাছে হুম, মনে হচ্ছে যে আমার এই সম্পর্কে আসলে আর ইমোশনাল কানেকশনটা আমি খুঁজে পাচ্ছি না। তখন আমি অন্য আরেকজনের সাথে আমি সম্পর্কে জড়িয়ে যাচ্ছি। তো হুম। এই বোরডমের কথা যদি আসি এটা আসলে একদিনে হয় না। খুব ধীরে, ধীরে পার্টনাররা আসলে নিজেরাই ফিল করে যে তারা খুব ডিসকানেক্ট হতে শুরু করছে। হয়তো ১ম দিকে একজন পার্টনারকে হ্যাপি করার জন্য আরেকজন পার্টনার বেশ এফোর্ট দেয়। দুজনেই হয়তো অনেক এফোর্ট দেয়। একটা পর্যায়ে যেয়ে যখন হয় কি, মনে করে আসলে আমার কাছে তো সে আছেই। হ্যাঁ? রাইট। হুম, তখন এই যে আগে যে বিষয়গুলো ছোট, ছোট বিষয়ে তারা হ্যাপি ফিল করত সেই বিষয়গুলো আস্তে, আস্তে করা বন্ধ করে দেয়। আমার কাছে হুম, মানে আমি কাজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে সেই জায়গাটা থেকে তাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বোরডম চলে আসে। আ তখন ওই যে, যে বিষয়টি আসছে যে পরকীয়ার বিষয়টি আসছে। এমনকি আছে যে ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা হয়তো আ যখন আসলে নতুন, নতুন বিষয়গুলো আসছে, সন্তান জন্ম হলো বা সন্তান যখন আস্তে, আস্তে বড় হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা সেম থাকছে, তখনও কিন্তু পরিবারে একটা স্ট্রেস চলে আসে। তখনও যে আসলে এটার থেকেই যে পরকীয়াতে চলে যাচ্ছে ব্যাপারটি আসলে এরকম এক ইসে বলা যায় না। সেখানে অনেক সময় যদি প্রত্যাশার অমিল থাকে, হাসব্যান্ড অথবা ওয়াইফ হয়তো প্রত্যাশা করেছিল যে না আমি লাইফটাকে এভাবে লিড করব। কিন্তু দেখা গিয়েছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে তো চলছে। তখনও কিন্তু তার কাছে এটা মনে হতে পারে। হুম। ঠিক আছে। সো আপা মানে যে জিনিসটা হচ্ছে যে আমরা একটা পপুলার আইডিয়া হচ্ছে একটা ম্যারেজ টিকে না দুজনেরই এখানে দোষ ছিল বা আমরা বলি যে এক হাতে তালি বাজে না। কিন্তু অনেক সময় আমরা কাপল সেশনেও কিন্তু এটা লক্ষ্য করি যে কোনো একজন পার্টনার খুব বেশি কিন্তু ডিসএঙ্গেজমেন্টে চলে যায়, অনেক বেশি অফেন্ডেড হয়ে যায় বা তার ভুল ত্রুটিগুলা কেন বলা হচ্ছে বা ওর নিকটাকে কেন এভাবে বলা হচ্ছে সেই জিনিসটা সে খুব বেশি অফেন্ডেড ফিল করে বা খুব বেশি ডিসএঙ্গেজমেন্টে চলে যায় যে এই ধরনের কথা কেন বলছো, এটা কেন তুমি আমাকে বারবার বলো। বা দেখা যায় যে একটা পার্টনার রিলেশনশিপে সমানভাবে এফোর্ট দেয় না। তো আপনি একজন কাপল কাউন্সিলর হিসেবে এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করেন যখন সেশনে দেখেন যে আসলে একটা কাপল খুব বেশি নিজেকে বাধা দিয়ে রাখছে, সে চেষ্টা করছে না, ইফোর্টটা আনছে না এবং সেই সাথে হচ্ছে যে যারা হচ্ছে পার্টনারশিপেও সেম ইফোর্টটা দেয় না সেশনের বাইরে। হুম। আহ আসলে যখন ১ম সেশনে আসে আমি সবার ক্ষেত্রেই প্রশ্নটা করি যে সেশনটি আসলে কে নিতে চেয়েছিল? হ্যাঁ? আমার এটা একটা বড় কনসার্ন থাকে সেশনটি কি আসলে দুজনেই নিতে চেয়েছিল কিনা? নাকি একজন পার্টনারই খুব এফোর্ট দিয়ে বিকজ তার কাছে রিলেশনশিপটা ইম্পোর্টেন্ট এবং সে সেটাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে। হুম, সেজন্য সে কাউন্সেলিং সেশনে এসেছে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে হয়তো অন্য পার্টনার জানেই না। হঠাৎ করেই বুকিং দিয়ে নিয়েছে। হ্যাঁ? তো এই যে ব্যাপারটা ১ম যে বিষয়টা আসলে দেখার বিষয় আছে যে আসলে ২ জন পার্টনার কনসার্ন কিনা। হ্যাঁ? হুম, কনফ্লিক্ট হতেই পারে। কিন্তু ২ জন পার্টনার আসলেই কনসার্ন কিনা এই থেরাপি নেওয়ার ক্ষেত্রে। আদারওয়াইজ যেটা বললেন আপনি যে এই যে বিষয়গুলি বলছে কেন অফেন্ডেড ফিল করা। তো যখন ২ জন পার্টনার আসলে জেনে বুঝে থেরাপি নিতে আসে, তখন কিন্তু তাদের দুজনের মধ্যে এক ধরনের একটা মানসিক একটা প্রস্তুতি থাকে যে থেরাপিস্টের সামনে যেয়ে
অনেক কিছুই চলে আসতে পারে। হ্যাঁ? এটা একটা যেমন প্রস্তুতি থাকে তেমনিভাবে অ্যাজ এ থেরাপিস্ট কিন্তু আমরা আসলে ওই জায়গাটাকে একটু তৈরি করি যে তারা ইভেন শুরুতেই আসলে বলে নেই যে আমাদের এই যে সেশনের মধ্যে হয়তো অনেক কথাই আসবে যেটা হয়তো ১ম বার আপনি শুনছেন আপনার পার্টনারের মুখ থেকে। এটা হতেই পারে। কারণ হতে পারে যে সে অনেকদিন ধরে জমিয়ে রেখেছে সেটা হয়তো আপনাকে প্রকাশ করতে পারেনি। কিন্তু এই সেশনে হয়তোবা সে প্রকাশ করে ফেলেছে। সেটা নিয়ে যদি কখনো আপনার দ্বিমত থাকে বা আপনার কখনো খারাপ লাগা থাকে তাহলে আপনি সেটা সেশনেই প্রকাশ করবেন। যেন সেশনের বাইরে যেয়ে দুজনে মিলে আবার ঝগড়া না করা, হ্যাঁ? সো কিছু নিয়ম আমরা আগেই সেট করে নিই থেরাপিতে এবং সেখানে আমরা এমন একটা এনভায়রনমেন্ট আসলে তৈরি করি যেন দুজন পার্টনারই একটা ইমোশনালি সেফ ফিল করে কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে এবং দুজন পার্টনারকে সমান রেসপেক্ট দেওয়া যেন এটা মনে না করে যে থেরাপিস্ট অমুক পার্টনারকে আসলে বেশি গুরুত্ব দিচ্ছে আমাকে গুরুত্ব দিচ্ছে না তো ওই জায়গাটাই আমরা ওই বাউন্ডারিজ গুলা এবং ওই রুলস গুলো আমরা আগেই সেট করি এবং সেই পরিবেশটা তৈরি করি যেন তারা সেফ ফিল করে এখন আসা যাক যে এই যে দোষারোপের জায়গাটা এটা আসলে ভীষণভাবে আমরা দেখে থাকি কিন্তু একজন থেরাপিস্টের কাজ এটা নয় যে কে দোষী কে দোষী নয় হ্যাঁ আমরা একটা থার্ড পার্সন কিন্তু রাইট সো আমরা একটা থার্ড পার্সনের ভিউ থেকে সম্পর্কটাকে দেখছি তো আমরা এটাও দেখি যে আসলে এটা তারা হয়তো বা মানসিকভাবে একটা কি বলবো একটা সাপোর্ট চায় যে বলুক যে আমার পার্টনার এগুলো করেছে এবং এগুলো খারাপ এগুলো ঠিক নয় হ্যাঁ এরকম থেরাপিস্টের মুখ থেকে আসলে শুনতে চাই তো থেরাপিস্টের মূলত কাজটা কিন্তু এটা না যে আপনি দোষী বা অমুকে ঠিক করছে এই বিষয়টি কোনোভাবেই না একজন থেরাপিস্ট আসলে কখনো এই ধরনের শব্দ ব্যবহার করে না যে আপনারই দোষ বরং এই যে ব্লেমের যে জায়গাটা এইখানে থেরাপিস্ট যেটা করে মানে তাদের যে সাইকেলটা মানে চক্রটা খুঁজে বের করার চেষ্টা করে আসলে ব্লেমিং কে শুরু করছে এন্ড ব্লেমিং যখন শুরু করছে অপর পার্টনার আসলে কিভাবে রেসপন্স করছে এবং সেই রেসপন্সের ভিত্তিতে যে ব্লেমিং করলো সে কিভাবে আবার রেসপন্স করছে এই যে সাইকেলটা এটা আসলে একজন থেরাপিস্ট বোঝার চেষ্টা করে এবং পরবর্তীতে যখন আসলে এই সাইকেলটাকে বুঝতে পারে তখন থেরাপিস্ট সেটাকে খুব আমি বলবো যে হেলদি ওয়ে মানে হচ্ছে যে কাউকে দোষারোপ না করে জাস্ট একজন থার্ড পার্সন হিসাবে তাদের সামনে তুলে ধরে যে এই বিষয়টি চলছে এবং সেই জায়গাটায় ডেফিনেটলি পার্টনার আসলে কি চাচ্ছে হ্যাঁ একজন পার্টনারের চাওয়া একরকম হতে পারে আরেকজন পার্টনারের চাওয়া আরেক রকম হতে পারে সো দুইজন পার্টনার আসলে থেরাপি থেকে কি চাইছে কেউ কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি যে দুজনই এসেছে সম্পর্কটাকে আসলে বাঁচিয়ে রাখার জন্য আবার আমরা এমনও পেয়েছি প্রথম সেশনেই বলছে যে না ম্যাডাম আমি মোটেও এই সম্পর্ক আর টেনে নিয়ে যেতে চাই না আমি ডিভোর্স দিয়ে দিতে চাই সো আরেকজন বলছে যে না ম্যাডাম আমি ডিভোর্স দিতে চাই না তো এই জায়গাটাতে থেরাপিস্টেরই মূলত এই কাজগুলো থাকে এবং সেই বাউন্ডারি সেট করে সেখানে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে তাদের কি সাইকেলটা চলছে রিলেশনশিপ প্যাটার্নটা কি রকম এবং তাদের কমিউনিকেশন প্যাটার্নটা কি রকম আরো একটা বিষয় থাকে যেখানে আসলে মেন বিষয়টা হচ্ছে দুজন ব্যক্তি তো দুইটা পরিবেশে বড় হয়েছে রাইট তো সেখানে কিন্তু দুজনের ব্যক্তিত্ব ভিন্ন থাকে থেরাপিস্ট কিন্তু এই যে ব্যক্তিত্বের যে ভিন্নতাটা এটাও বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী ক্লায়েন্টের সাথে আসলে কাজ করে থাকে ঠিক বলেছেন আপা আমি যেটা দেখি যে যখন কেউ বলে আমাদের রিলেশনশিপে আমরা এত ক্লিয়ার থাকতে চাই না যেন আমাদের মধ্যে কখনো ঝগড়া না হয় এই যে এক্সপেকটেশনের ব্যাপারটা আমরা স্পেশালি যখন দেখি যে টিনেজাররা বা যারা খুব ইয়াং প্রেম করছে ওরা মনে করে কি যে না আমি ওকে সবকিছু উজাড় করে দিতে চাই সেও আমাকে সবকিছু উজাড় করে দিবে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা জানি যে রিলেশনশিপে ঝগড়া হবে না এটাই অ্যাবনর্মাল এটাই অস্বাভাবিক কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমরা
কোনো র্যাপচার বা যখন কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিংটা, তখন আমরা এটাকে রিপেয়ার করতে পারছি নাকি, বা আমরা এই জিনিসটা একটা সমঝোতায় আসতে পারছি নাকি যে না, আমাদের ঝগড়া হোক, আমাদের কঠিন সিচুয়েশন হোক, বা আপনি যেটা বললেন ট্রিগারিং পয়েন্ট, ওই ট্রিগারে আমরা যাই, একজন আরেকজনকে ট্রিগার করি, আমরা যেন ওটাকে রিপেয়ার করতে পারি বা আবার এটাকে যেন নারিশমেন্ট আনতে পারি। তো আপনি এই নারিশমেন্ট রিপেয়ার করার জন্য, যে না ক্ষতি হবে যে কোনো রিলেশনশিপে হয়, এই ক্ষতিটা আমরা কিভাবে কম্পেনসেট করবো, সেটার জন্য নন ভার্বাল বা ভার্বাল কি ধরনের টেকনিক্স আমরা ইউজ করতে পারি? হুম। খুব সুন্দর কথা দিয়ে শুরু হয়েছে যে এই যে উজাড় করে দেওয়ার বিষয়টা। আমি আসলে এই জেনারেশনে আমি আরো বেশ ভিন্ন, ভিন্ন বিষয়গুলা পেয়ে থাকি। আমি দেখি যে আমার কাছে এসে বলে যখন যে আমরা অল টাইম কানেক্টেড। তো আমি ভীষণ কিউরিওসিটি নিয়ে আমি জিজ্ঞাসা করি যে, "তোমরা কিভাবে কানেক্টেড থাকো?" তো বলে, "ম্যাডাম ভিডিও কলে।" তো এই যে আহা, আ একদম তার মানে তোমরা তাহলে কি 24 আওয়ার্স? হ্যাঁ, ম্যাডাম ঘুমানোর আগ পর্যন্ত আমরা আসলে অল টাইম কানেক্টেড। তো এই অল টাইম কানেক্টেড থাকার যে আসলে আমি বলব যে এই ডায়নামিক্স গুলা একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ? আগে হয়তো রিলেশনশিপের এই ডায়নামিক্স গুলা ছিল না। ছিল না এ কারণে যেহেতু আগে আমাদের ইন্টারনেট এতটা এভেইলেবল ছিল না। মোবাইল ফোনটা এতটা এভেইলেবল ছিল না। সো এই ডায়নামিক্স গুলা অনেক চেঞ্জ হয়েছে এবং এইখানে যখন চেঞ্জেস এর ফলে এই যে একজন পার্টনার আ সবসময়ের জন্যই যে আসলে কানেক্টেড থাকছে, এইটাকে আমরা আসলে ভালো-মন্দের বিচারে না যেয়ে আমার কাছে মনে হয় যে এখানে অনেক সময় তাদের মধ্যে আসলে অনেক কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কারণটি আ খুব অ্যাটাচড হয়ে যাচ্ছে। এখানে একটা অ্যাটাচমেন্ট ইস্যুস আছে। মানে একজন পার্টনার আরেকজন পার্টনারের প্রতি ভীষণভাবে কিন্তু ইমোশনালি অ্যাটাচড যেমন হচ্ছে, তেমনিভাবে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কারণ যখন আসলে মানে একেকটা ফেজ থাকে তো, তো রিলেশনশিপের হয়তো শুরুতে সে মনে করেছে যে এটা খুব কনভিনিয়েন্ট এবং সে এটা দুজনেই মিলেই সিদ্ধান্ত নিয়েছে আমরা অল টাইম কানেক্টেড থাকবো। তো এটা হয়তো হলো ১ম দিকে কিছু। কিন্তু পরবর্তীতে তো জীবন তো আসলে পরিবর্তনশীল। ধীরে, ধীরে যখন পরিবর্তন হয়, তখন এই ডিটাচমেন্টটা কিন্তু মেনে নিতে পারে না। হ্যাঁ? তখন কিন্তু আসলে অনেক কনফ্লিক্ট গুলা তৈরি হচ্ছে। তো আসলেই হ্যাঁ, একটা সম্পর্কে যে কখনো কনফ্লিক্ট হবে না, এইটা আসলে ঠিক নয়। মানে এটা আমরা ভাবতেও পারি না। মানে কনফ্লিক্ট হবে, কিন্তু কনফ্লিক্টটাকে আসলে আমরা রিপেয়ার করতে চাই কিনা। তার মানে আমাদের সম্পর্কটাকে আসলে আমরা মানে খুব সহজ ভাষায় যদি আমি বলি যে সম্পর্কটাকে আসলে আমি বাঁচিয়ে রাখতে চাই কিনা। তো এই চাওয়াটা কখনো আসলে একপাক্ষিক না। এই চাওয়াটা আসলে দুজনকেই চাইতে হয়। আমরা বেশিরভাগ দেখি যখন এটা একপাক্ষিক হয়ে যায়, তখন কিন্তু একটা সময় পরে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যে আসলে আমি তো অনেক এফোর্ট দিয়েছি, অনেক এফোর্ট দিচ্ছি। কিন্তু আমি আমার পার্টনারের কাছ থেকে সেরকম কোনো এফোর্ট আমি পাচ্ছি না। হ্যাঁ? তো আমার কাছে মনে হয় যে আ উদ্দেশ্যটা মানে ২ জন পার্টনারেরই আসলে উদ্দেশ্যটা সেম কিনা। মানে সম্পর্কটাকে রিপেয়ার করতে চাই কিনা। এবার আসা যাক, যদি আসলে আমি রিপেয়ার করতে চাই, তাহলে আমাদের দুজনকে বুঝতে হবে যে আমাদের কনফ্লিক্টের ধরনটা কি? বা কি নিয়ে কনফ্লিক্টটা হচ্ছে এবং সেই কনফ্লিক্টটা যদি রিপিটেটেড হয়, তাহলে ডেফিনিটলি এটা কনসার্ন এর বিষয়। এবং সেখানে যদি একজন পার্টনার এরকম আছে যে প্রকাশ করতে পারে না, তাহলে আসলে আ সেখানে তার প্রকাশ করার, হ্যাঁ? খুব সফট ওয়েতে মানে ব্লেমিং টোন এ না যেয়ে বরং আমরা আসলে আমাদের ইমোশনটাকে যে আমি এটা অনুভব করেছি। আমরা সবসময়ের জন্যই আসলে যেটা হয়, তুমি দিয়ে শব্দটা করি, শুরু করি, হ্যাঁ? যে তুমি এটা করেছো। তুমি যদি এটা না করতে তাহলে তো আসলে আমি এরকম রেগে যেতাম না। হ্যাঁ? তখন কি হয়? তখন ওই মানুষটাকে আসলে আমরা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করছি। কিন্তু আসলে মানুষটা তো কখনো প্রবলেম না। বিহেভিয়ারটা প্রবলেম, রাইট? তো ওই জায়গাটায় যদি হয় যে সে যদি নিজে বলে যে, "আমি আসলে এভাবে কষ্ট পেয়েছি।" তাহলে কি হচ্ছে? আমি কিন্তু সেন্টেন্সটা I দিয়ে শুরু করছি।
তখন কিন্তু পার্টনার আসলে খুব ডিফেন্সিভ মুডে যায় না। হুম, তখন কিন্তু পার্টনার বুঝতে পারে। হ্যাঁ? তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে অ্যাটাকিং মুডে না যেয়ে আমরা যদি আসলে খুব হেলদি ওয়েতে এক্সপ্রেস করি, মানে ব্লেমিং মুডে, অ্যাটাকিং মুডে না যেয়ে যদি আমরা আসলে হেলদি ওয়েতে এক্সপ্রেস করি, এটা একটা ওয়ে। আরেকটা আমরা ভীষণ কমন ভাবে দেখি যে ভ্যালিডেশন, মানে ইমোশনের ভ্যালিডেশনটা সে পাচ্ছে না। তার মানে বাহ! এখানে আসলে প্রবলেম সলভিং স্কিল কিন্তু একেকজনের একেক রকম থাকে। কেউ খুব প্র্যাকটিক্যাল হয়। মানে ভীষণ প্র্যাকটিক্যালি হয়তো চিন্তা করছে, কোনো একটা ঘটনা ঘটেছে। তখন সে বলল, "আচ্ছা এত কষ্ট পাওয়ার কিছু নেই, তুমি এই কাজটা করলেই তো হয়।" হ্যাঁ? কিন্তু সে তো আসলে এই কথাটা শুনতে রেডি না। সে চাচ্ছে যে আমার হুম, কষ্টটা সে বুঝুক। তার মানে তার ইমোশনটাকে অ্যাকনলেজ করুক। এই যে জায়গাটা, এই জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তখন আ পার্টনারকে আগে বুঝতে হবে, একজন পার্টনারকে আগে বুঝতে হবে যে আমার পার্টনার আসলে কি চাচ্ছে। আমার কাছে হয়তো সমস্যাটির সমাধান অনেক সহজ, কিন্তু পার্টনারের কাছে বিষয়টি অনেক কষ্টকর। তো আমরা ওই জায়গাটায় এটা করতে পারি যে তার ইমোশনটাকে আমরা অ্যাকনলেজ করতে পারি যে তোমার সাথে যে বিষয়টি হয়েছে আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। এই যে হুম, একটা সেন্টেন্স যে তোমার অনেক কষ্ট হচ্ছে বা তোমার অনেক রাগ হচ্ছে বা তুমি অনেক ভয় পাচ্ছ এই বিষয়টি নিয়ে। এই যে ইমোশনটাকে টাচ করে যে আমরা কথা বললাম, এইটা কিন্তু আসলে আরেক পার্টনারকে ভীষণভাবে হেল্প করে। তখন কিন্তু সে বোঝে, সে কিন্তু খুব ইমোশনালি কানেক্টেড ফিল করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে দেখা যায় আমরা অনেক সময় ভুল করি, কিন্তু আমরা সেটাকে আসলে অ্যাকনলেজ করতে চাই না। আমার যে ভুল হয়েছে, এই কথাটি আসলে আমরা বলতে চাই না। কারণ দেখা যায় যে আমি দেখেছি যে এই কথাটি বললে তো আসলে পার্টনারের কাছে আমি ছোট হয়ে যাব। হুম? হুম, তো এই ভুলটাকে আসলে স্বীকার করতে চায় না যে একটা কনফ্লিক্ট হলো, সেই কনফ্লিক্টের রেসপনসিবিলিটি নিশ্চয়ই কারো না কারো আছে। তো হুম, সেই জায়গাটায় সে যদি আসলে সেই রেসপনসিবিলিটিটা নেয় এবং এট লিস্ট বলে যে, "হ্যাঁ, এটা আসলে আমি রাগের মাথায় তখন তোমাকে এভাবে বলে ফেলেছিলাম। তো আমার বিষয়টি ভুল হয়েছে" এবং সাথে, সাথে যদি সে একটু সরিও বলে, তাহলেও কিন্তু আসলে আরেকজন পার্টনার হিল হতে সাহায্য হয় আরকি। হ্যাঁ? তখন যে কষ্টটা পেল। এটা একটা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেটা ওই যে যেটা বলি যে আমরা সবসময় ইউ সেন্টেন্স ব্যবহার করি। আমরা আসলে এই জায়গাটায় কিন্তু খুব সুন্দরভাবে আমরা বলতে পারি যে তুমি প্রবলেম না। আমরা আসলে যে বিষয়টি নিয়ে স্ট্রাগল করছি এই বিষয়টিকে কিভাবে সমাধান করা যায়। হুম, তাহলে ২ জন পার্টনারই কেউ যদি একজন এটা বলেও আরেকজন পার্টনার কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট ফিল করে। তখন কিন্তু সে আসলে নিজেকে প্রবলেম মনে করে না। কিন্তু যখন আসলে আমরা দোষারোপ করে কথা বলি, তখন যেটা হয়, সে আসলে নিজেকে ভীষণভাবে ছোট মনে করে, নিজেই একটা প্রবলেম মনে করে। এবং যখন আসলে সে নিজে প্রবলেম মনে করে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, তখন কিন্তু আসলে পরবর্তীতে আর পার্টনারের কাছে যেয়ে সহজে কিছু বলে না। কি কারণে বলে না? কারণ সে জানে যে, আমি যদি বলি তাহলে আসলে আমাকে তো আবার সেভাবে কথা বলবে। সো এই যে নেগেটিভ যে ফিলিংসটা, এই ফিলিংসটা হয়তো সে আর ক্যারি করতে চায় না। তখন সে আসলে কমিউনিকেশনটাই বন্ধ করে দেয়। সে আসলে উইথড্র করা শুরু করে। বাহ! তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমরা অনেক সময় রাগের মাথায় বলে ফেলি। কিন্তু সেই জায়গাটায় যদি আমরা বলি যে আসলে তুমি প্রবলেম না, যে বিষয়টি নিয়ে আমরা স্ট্রাগল করছি সেটা সমস্যা এবং সেটা কিভাবে সমাধান করা যায় আ সেটা তাহলে এটা এভাবে আসলে সমাধান হতে পারে। হুম, আরেকটা হচ্ছে যে এই সবকিছু যাই বলছি, তার ভিতরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রেসপেক্ট। আমি যত প্রবলেমেই পড়ছি না কেন, আমি যদি আসলে পার্টনারকে রেসপেক্ট করে কথা না বলি, অনেক সময় আমরা দেখি যে আ ভীষণ অতীতের ভুল নিয়ে কথা বলে। হয়তো সে আগে করেছে, বাট এখন হয়তো সম্পর্কের খাতিরে সে আ ভুলটা বুঝতে পেরে সে সমাধান হওয়ার চেষ্টা করছে। কিন্তু এই সমাধানের যে জার্নিটা, এটা কিন্তু খুব হঠাৎ করে হয় না, হ্যাঁ? এই জার্নিটাতে অনেক সময় সে আবারও ভুল করে ফেলতে পারে।
তো তখন দেখা যায় যে আরেকজন পার্টনার ভীষণ সাথে, সাথে আসলে খুব অ্যাটাকিং মোডে চলে যায়। যে তুমি তো আগেও করেছো, এখনো আবার করছো। তার মানে অতীত টেনে কথা বলা। সেটা না করে বরং আসলে সে যে কোন পরিস্থিতিতে ভুলটা করেছে সেটা যদি বোঝার চেষ্টা থাকে নিশ্চয়ই রেসপেক্ট সহকারে, তাহলেও সেটা আসলে ভীষণভাবে রিপেয়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা আমার কাছে মনে হয় যে কিছু আরো কিছু নন ভার্বাল কিছু ওয়েজ আছে। অনেক সময় কিন্তু আমরা ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি কিভাবে তাকাচ্ছি বা আমার মানে ফেস দেখেই কিন্তু আরেকজন পার্টনার খুব রিড করে ফেলতে পারে যে সে আসলে খুব রেগে কথা বলছে, না এই মুহূর্তে সে ফ্রাস্ট্রেটেড, না ডিপ্রেশনে আছে। সো যখন আমরা আসলে এই যে ফেসিয়াল এক্সপ্রেশনটা যখন আমরা দিব, সেটাও কিন্তু যদি আমরা আসলে খুব পজিটিভ দেই, হয়তো অনেক কষ্ট আমাদের মধ্যে আছে বা পার্টনারের অনেক বিষয় নিয়ে আমি ভীষণ রেগে আছি, কিন্তু আমি যদি আসলে খুব কাম টোনে এবং আমি আই কন্ট্যাক্ট মেনটেন করছি বা আমার ফেসিয়াল এক্সপ্রেশনে কোনো অ্যাটাকিং মুড নাই, আমি খুব কমফোর্ট এবং মানে যেটা দেখে আসলে বোঝা যায় যে না, সে আসলে আমার সাথে কথা বলতে এসেছে, আমাকে দোষারোপ না, আমার সাথে আসলে কথা বলতে এসেছে। আহ, তাহলেও কিন্তু এই এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একজন পার্টনার তো প্রতি মুহূর্তেই আসলে হয় কি খুব রিড করে ফেলি আমরা। হয়তো সে ফ্রাস্ট্রেটেড অন্য কোনো কারণে, কিন্তু সে মনে করেছে আজকে সকালের যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আসলে সে খুব রেগে আছে, সো এখন আর কথা বলা যাবে না। মেবি হয়তো সে অফিসের কোনো কারণে রেগে আছে। তো ওই যে রিড করে ফেললাম, এবং আমিও মানে আরেকজন পার্টনারও অটোমেটিক একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো, সেই জায়গাটাতে কিন্তু আসলে আমরা যদি আসলেই পজিটিভ এক্সপ্রেশন আমার থাকে এবং একই সাথে যদি আমি জিজ্ঞাসাও করি, কারণ আমি তো আসলে ধরে নিয়েছি যে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে সকালের ঘটনা নিয়ে মনে হয় সে রেগে আছে, কিন্তু রেগে নাও থাকতে পারে। সেখানে যদি খুব ওপেনলি যে জিজ্ঞাসা করে, তাহলে আমার কাছে মনে হয় যে ভুল বোঝাবুঝির একটা অবসান হয়। আরো একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে পার্টনারদের ক্ষেত্রে কিছু পার্টনার ভীষণভাবে হয়তো এটা প্রত্যাশা করে, সেটা আরেকটা পার্টনারের কাছে সেভাবে পায় না, সেটা হচ্ছে ফিজিক্যাল টাচ। তো এই টাচটা আসলে একেক পার্টনারের একেক রকম পছন্দ হতে পারে। আপনাদেরকে আসলে বুঝতে হবে যে আপনার পার্টনার কিভাবে টাচটাকে অনুভব করে বা কোনভাবে আসলে সে পছন্দ করে। বিকজ আমরা কিন্তু অনেক সময় দেখি যে আহ, আমাদের কাছে এসে বলে যে ম্যাডাম ওই সময় আসলে কিছুই না, সে যদি শুধু একটু আমার হাতটা ধরতো বা আমার পাশে এসে যদি একটু বসতো, তাহলেও আসলে আমি একটু ভালো ফিল করতাম। তো এই যে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আসলে আমরা আসলে রিপেয়ারের চিন্তা করি, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে কোন বিষয়টি আসলে আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে, এবং প্রতিটা পার্টনারেরই কিন্তু এক একটা স্ট্রেংথ থাকে, যে সে জানে আসলে এই স্ট্রেংথটা বা এই কোয়ালিটিসটা আরেকজন পার্টনার পছন্দ করে। সেগুলোও কিন্তু সে সেই সময়টা কাজে লাগাতে পারে সম্পর্কটাকে রিপেয়ার করার ক্ষেত্রে। আপা, আমি যেটা দেখেছি যে আমরা আসলে ভুল বা দোষ করা নিয়ে এত বেশি অপরাধী ফিল করি যে আমাদের কাছে মনে হয় রিলেশনশিপটা থেকেও বেশি নিজেকে বাঁচানোটা ইম্পর্টেন্ট। এন্ড আমরা দেখি যে আমাদের কালচারে কিন্তু ম্যারিড লাইফে থার্ড পার্সন ইন লসরা অনেক ইনভলভ থাকে, এবং এই যে কে দোষ করছে, কে ভুল করছে, কে কেমন করছে, এটা নিয়ে আমরা অনেক ইনস্ট্রাকশন একটা ম্যারিড কাপলের কাছে শুনি। তো আপনার কাছে কি মনে হয় এই যে অন্য পার্সনদের এত ইনভলভমেন্ট একটা ম্যারেজে, এটা কি উপকারী নাকি অপকারী? আচ্ছা, আমি আসলে এখানে উপকারী বা অপকারীর পুরা ডিরেক্ট আনসার দিব না। এটা নির্ভর করছে, বিকজ আমাদের কালচারটা কিন্তু সম্পূর্ণ একটু ডিফারেন্ট। হ্যাঁ, ওয়েস্টার্ন কালচারটা একটু অন্যরকম, সেখানে হয়তো বা শুধুই হাজব্যান্ড ওয়াইফ বা তাদের সন্তান নিয়ে তারা থাকছে, কিন্তু আমাদের কালচারটা কমপ্লিটলি একটু ডিফারেন্ট, যেখানে ইনলজরা অনেকেই থাকছে। আবার এখন এটা আসলে অনেক কমে এসেছে। তবে আমার কাছে মনে হয় যে এটার আসলে ২ টা সাইডই আছে, ইতিবাচক দিকও আছে। তো ইতিবাচক দিকের মধ্যে যেটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিকজ
ওয়েস্টার্ন কালচারে আমি দেখেছি যে একটা বাচ্চা জন্ম হওয়ার পর হাজব্যান্ড ওয়াইফ দুজনই জব করছে, সেখানে কিন্তু বাচ্চাকে আসলে তারা চাইল্ড কেয়ারে রাখতে পারছে, এবং সেখানেও চাইল্ড কেয়ারের যে সবকিছু খুব পজিটিভ আছে ব্যাপারটি তা নয়, সেখানে পজিটিভও আছে, নেগেটিভ ব্যাপারটাও আছে। কিন্তু আমাদের দেশে এই চাইল্ড কেয়ার যে ফ্যাসিলিটিসটা, এটা কিন্তু খুব একটা নাই। তো সেখানে কি হয় যে যে সন্তানটা জন্ম দেওয়ার পর একটা মার কিন্তু রুটিন সম্পূর্ণ এলোমেলো হয়ে গেল, এবং সে কিন্তু আসলে মা হিসেবে ভীষণ দায়িত্বশীল মনে করছে, তার খাওয়া ঘুম পুরো রুটিনটাই কিন্তু এলোমেলো। সেইখানে অনেক সময় আমরা দেখছি যে হ্যাঁ, হাজবেন্ড একটা নির্দিষ্ট সময় পর কিন্তু তাকে আসলে অফিসে যেতে হচ্ছে, কোনো উপায় নাই, বিকজ ফাইন্যান্সিয়াল একটা বড় একটা বিষয়। তো সেখানে তখন কিন্তু এই মাটি যে সদ্য মা হলো, সে তো আসলে এত কিছু জানে না, তার জন্য অনেক কঠিন হয়ে যায়। তো সেখানে অনেক সময় এই ইনলজরা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। সে যদি কিছুটা সময় সন্তানকে রাখে, তখন কিন্তু মা আসলে একটু তার জন্য সময় বের করতে পারে, একটু রেস্ট নিতে পারে, হ্যাঁ? তো এটা আমার কাছে মনে হয় এটা একটা অনেক বড় একটা ব্যাপার। আরেকটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে অনেক সময় দেখা যায় যে আমরা তো আসলে দাম্পত্য কলহ এগুলা নিয়ে অনেক কথা বললাম। তো সেখান থেকে দেখা যায় যে একটা বাচ্চা ছোটবেলা থেকে হয়তো বাবা-মার কনফ্লিক্ট দেখে বড় হয়েছে। বাবা-মার কাছে হয়তো অনেক কিছু সে এক্সপ্রেস করতে পারে না। তো তখন সে কিন্তু দাদা, দাদি বা নানি, হ্যাঁ? বা ফুপু তাদের কাছে যেয়ে বা খালা তাদের কাছে যেয়ে কিন্তু সে আসলে এক্সপ্রেস করার সুযোগ পাচ্ছে। তো আমি দেখেছি ভীষণভাবে মানে কনফ্লিক্ট এর মধ্য দিয়ে তারা বড় হয়েছে। তখন আমি তাকে খুব প্রশ্ন করি যে, "তোমার লাইফে কেউ কি ছিল কিনা? যে তোমাকে আসলে একটু সাপোর্ট দিয়েছে?" তখন আসলে আমি নানা রকম উত্তর পাই। কেউ বলে, "হ্যাঁ, আমার দাদি আমাকে ভীষণ আদর করতেন, এবং আমার বাবা-মার যখন ঝগড়া হতো, তখন আমি আসলে দৌড়ে দাদির কাছে চলে যেতাম।" এবং কেউ হয়তো বলে নানির কাছে যেতাম, কেউ হয়তো বলে আমি আসলে ফুপুর কাছে এক্সপ্রেস করতাম, কেউ হয়তো বলে খালার কাছে এক্সপ্রেস করতাম। কাজেই আমরা তো আসলে একা বাঁচতে পারি না। আমাদের তো আসলে সবাইকে নিয়ে বাঁচতে হয়। তো এই সম্পর্কগুলা কিন্তু আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আসা যাক, এটা তো ইতিবাচক বললাম, নেতিবাচক কখন হয়ে যাচ্ছে? মানে ব্যাপারটা যে সম্পূর্ণ নেতিবাচক তা নয়, কিন্তু নেতিবাচক রূপটা নিচ্ছে কখন সেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হলো বা কোনো বিষয়ে মনোমালিন্য হলো, তখন একজন থার্ড পারসন চলে আসে ওটাকে সমাধান করার জন্য। তো সেই জায়গাটাতে আপনাদের দুজনকেই বুঝতে হবে যে না, আমাদের দুজনের মধ্যে আসলে আমি কোনো থার্ড পারসনকে এন্ট্রি দিতে চাই না। এই থার্ড পারসন কিন্তু সবসময় ইনলজ হয় না, অনেক সময় কিন্তু ফ্রেন্ডসরাও আসে, এমনকি অফিসের কলিগরাও কিন্তু থার্ড পারসন হিসেবে চলে আসে, হ্যাঁ? নানা রকম মানে সমাধান দিতে থাকে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে যদি সে বাউন্ডারিজ করতে পারে, হাসব্যান্ড ওয়াইফ বা দুজন পার্টনারই যদি বাউন্ডারিজ করতে পারে যে হ্যাঁ, তোমার আমার মধ্যে নানা বিষয়ে সমস্যা হতে পারে, কিন্তু সেগুলো আসলে আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করব। সেগুলো আমরা সাথে, সাথে যেয়েই আমাদের বাবা-মাকে বলব না। তখন কিন্তু বাবা-মা আসলে কি দেখে? সে তো আসলে তার সন্তান যেন ভালো থাকে সেটাই সে চিন্তা করে। সো তখন কিন্তু সন্তানকে নানা রকম পরামর্শ দিতে থাকে, যেটা হাসব্যান্ড বা ওয়াইফের জন্য সঠিক নাও হতে পারে। তো বাউন্ডারিজটা মেইনটেইন করাটা জরুরি। এটা শুধু মুখের মধ্যে থাকলেই হবে না যে যে তোমাকে আমি বললাম বা এটা না। এটা কিন্তু আমাদের আসলে প্র্যাকটিসেও আনতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে হাসব্যান্ডের কাছ থেকে কষ্ট পেয়েছি, আমরা সাথে, সাথে যেয়ে মাকে ফোন দিয়ে জানাচ্ছি বা বাবাকে ফোন দিয়ে জানাচ্ছি যে, "জানো আজকে এই হয়েছে, আজকে এই করেছে।" তখন কিন্তু সে তার দৃষ্টিভঙ্গি থেকে সমাধান করার চেষ্টা করে। তাহলে এটাতে কি হচ্ছে? সেই মানে বাবা বা মার মনে কিন্তু তার হাসব্যান্ড অথবা ওয়াইফ সম্পর্কে কিন্তু একটা নেতিবাচক ধারণা হচ্ছে। কাজেই আমরা শুধু এটা বলে থেমে যাব না যে আমার আর তোমার মাঝে থাকবে। আমার কাছে মনে হয় যে এটা প্র্যাকটিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটাই যদি আসলে এটা প্র্যাকটিস করে, তাহলে আমার মনে হয় যে অনেক কনফ্লিক্ট আসলে কমে আসে। আরেকটা আসলে যে সিদ্ধান্তের যে ব্যাপারটা থাকে, আ এখানে আমরা তো আসলে আমাদের কালচারটা তো খুব প্যাট্রিয়ার্কাল সোসাইটি, রাইট? তো সেখানে দেখা যায় যে অনেক সময় এই ছোট, ছোট বিষয়ে শ্বশুর বা শাশুড়ির কাছে সিদ্ধান্ত নিতে হয়। তো তখন কিন্তু সে আসলে অনুভব করে যে
আমি আসলে এই বাড়িটার কেউ না। হ্যাঁ? আমি যে একজন পারসন সেটা আমি না। হয়তোবা বের হতে যেয়ে তাকে পারমিশন নিতে হচ্ছে। তো এই যে আ মানে তার যে আসলে সে নিজে যে যেতে পারে সেখানে আমার কাছে মনে হয় আ যদি আসলে কথা বলে সমাধান করে হাসব্যান্ড ওয়াইফ তাহলেও হয়তোবা ইতিবাচক সম্পর্ক তৈরি করা যায়। মানে আমার আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতা থেকে যে কিছু বিষয় যদি আসলে আমরা মেনে চলি তাহলে এই যে ইনলসরা কিন্তু অনেক মানে পজিটিভ ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ? তো আমরা এটা আসলে নেতিবাচক হিসাবে দেখছি না, কিন্তু নেতিবাচক রূপ নেয় যখন আসলে আমরা অনেক কিছু মেইনটেইন করতে পারি না। তো সেই জায়গাটা যদি আমরা পারি তাহলে আসলে এটা অনেক বড় সাপোর্ট আমাদের জন্য আমার কাছে মনে হয়। আপা এখানে আমার যে মতামতটা আমি ফিল করি বা আমি করি সেটা হচ্ছে যে যে কোনো রিলেশনশিপে কিন্তু আমরা একা থেকে যদি অন্যদের ইনভলভমেন্ট খুশিতে বা যখন আমি খুব ডিস্ট্রেসে আছি অন্যের সাপোর্টটা কিন্তু আসলে খুব স্ট্রেংথ হিসেবে কাজ করে। আমি দেখেছি সেটা তখনই নেগেটিভ হয় যখন আমরা খুব ইনস্ট্রাকশন দিয়ে কথা বলি সবসময়, যে এটা করতে হবে ওটা করতে হবে, এভাবে কেন করছো ওভাবে কেন করছো, কিন্তু প্রত্যেকের কিন্তু ওয়ে অফ লাইফ এন্ড আপনি যেটা বলেন পার্সোনালিটি ট্রেট থাকে। সো ইন লস বলেন ওনারা বাউন্ডারিজ এর আগে আমার কাছে মনে হয় যে আমি কি সাপোর্টার হতে চাই, যে ওরা যেন সেফ ফিল করে, প্রবলেম হলে আমাদের কাছে বলে, নাকি আমি তাকে ইনস্ট্রাকশনে রাখতে চাই একজন টিচার বা গাইডের মতো, যে এটা কেন করছো, বাচ্চাকে এভাবে কেন খাওয়াচ্ছ, এখন কেন খাওয়াচ্ছ না। তখন কিন্তু সব সুন্দর বিষয়গুলো একটা শিক্ষক, মানে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি নাকি আমাকে সারাক্ষণ গ্রুমিং এর মধ্যে রাখছে, তো তখন আসলে খুবই সাপোর্টিভ আর থাকে না। তো আমি যেটা বুঝলাম যে সবকিছুই অনেক পজিটিভ হয় যদি না আমরা আমাদের আহ যে স্ট্রং একটা বিলিফ এটা না আনি, বরং আমরা ওপেন অ্যান্ড ফ্লেক্সিবল থাকি। আপা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এখন আপনার কাছে যেটা বলতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কোনো মেসেজ দিতে চান, এন্ড অলসো হচ্ছে যে অনেকেই বলে যে কাপল সেশন কাজ করে নাকি, কাপল থেরাপি ইফেক্টিভ নাকি, এটা সম্পর্কে আপনি ওনাদেরকে কি মেসেজ দিতে চান? কাপল থেরাপি অবশ্যই কাজ করে। হ্যাঁ? কারণ এই যে যেটা একটু আগে বললেন যে আমরা ভীষণ গাইড দিতে থাকি বা ইনস্ট্রাকশন দিতে থাকি, থেরাপিস্ট কিন্তু আসলে আপনাকে ইনস্ট্রাকশন দিবে না। হ্যাঁ? থেরাপিস্ট এটা বলবে না এটা করা উচিত, ওইটা করা উচিত। হ্যাঁ? সো এইভাবে আসলে থেরাপিস্ট কখনোই বলবে না। কাজেই কাপল থেরাপি কাজ কখন করে না বা এটা কাজ করে না বলাটা ভুল হচ্ছে। বরং আমি মনে করছি যে কাপল থেরাপি কাজ করে না। মানে যদি আমি ধরি যে আমি খুব জেনারেল পিপল, আমি মনে করছি যে কাপল থেরাপি কাজ করে না। এটার বড় একটা কারণ হচ্ছে যে আমি আসলে সম্পর্কটাকে থার্ড পারসন এর ভিউ থেকে দেখতে রাজি না। হ্যাঁ? কাপল থেরাপি কিন্তু আসলে দোষী খোঁজার আদালত না। হ্যাঁ? আমি যদি মনে করি যে আমার নিজের মধ্যে কি ইতিবাচক পরিবর্তন আসলে আমার সম্পর্কটা ভালো যেতে পারে, তাহলে আমি অবশ্যই থেরাপিস্টের কাছে যাব। কিন্তু এই যে আমি পরিবর্তনটা আনতে আসলে আমি চাই কিনা, অ্যাওয়ারনেস এর অনেকগুলো লেভেল আছে যে আমি আসলে পরিবর্তনটা আনতে চাই কিনা। তো যখন আমি আমার মধ্যে আসলে আমি দেখতেই চাই না বা আমি পরিবর্তন আনতে চাই না, আমি মনে করছি আসলে আমি ঠিক আসলে থেরাপিস্ট কি করবেন? হ্যাঁ? এটা কিন্তু খুব কমন ভাবে বলে যে, "আসলে আপনি কি করবেন? আমি তো আসলে ওকে ডিভোর্স দিয়ে দেব। তো আপনার তো এখানে কিছু করার নাই। আমার তো ওকে পছন্দই হয় না।" তো যখন সে আসলে ওই পর্যায়ে থাকে তখন ডেফিনিটলি তার কাছে মনে হবে যে থেরাপি আসলে কাজ করে না। হুম? সো এই যে মনোভাবটা যে আসলে হ্যাঁ, আমি সম্পর্কটাকে আসলে রিপেয়ার করতে চাই। সবথেকে বড় যে বিষয় আমি সম্পর্কটাকে অ্যালাইভ রাখতে চাই। মানে বাঁচিয়ে রাখতে চাই। তখন কিন্তু আসলেই সে থেরাপিস্টের কাছে যদি আসে, তাহলে থেরাপিস্ট যেটা করবে, ওই যে বললাম যে দোষী খোঁজার আদালত না, আপনি দোষী না আপনার ওয়াইফ দোষী এটা কখনোই থেরাপিস্ট খুঁজবে না। বরং থেরাপিস্ট যেটা করবে যে আ আপনার কথাগুলো ডেফিনিটলি মনোযোগ সহকারে সে শুনবে এবং রেসপেক্ট সহকারেই শুনবে। আপনাদের যে সম্পর্কের যে প্যাটার্নটা, একদিনের কনফ্লিক্টে কিন্তু কেউ থেরাপিস্টের কাছে আসে না। অনেক দিন বা অনেক বছর ধরে চলছে। তো থেরাপিস্ট কিন্তু সেই জায়গাটাতে রিলেশনশিপ প্যাটার্নটা কি, তাদের আসলে কনফ্লিক্ট এর প্যাটার্নটা কি, তাদের কমিউনিকেশন এর প্যাটার্নটা কি, সেই জায়গাগুলা নিয়ে
সে যখন আসলে কাজ করে এবং সেই জায়গাগুলো যখন তাদের কাছে আস্তে, আস্তে ওপেন করে, তখন কিন্তু ২ জন পার্টনারের মধ্যে আসলে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। যেটা হয়তো সে আগে ভাবেইনি। আমি কিন্তু অনেক বলতে শুনেছি, "তুমি আসলে এটাকে এভাবে নিয়েছো, আমি তো এটা মিন করেই বলিনি। তুমি আমাকে বলতে পারতে যে তোমার খারাপ লেগেছে।" তো এটা কিন্তু অনেক কথাই আসে যে ফর দ্য ফার্স্ট টাইম সে ওখানে বলছে। তো এই জায়গাটাই আসলে আমরা এটা মানে থেরাপিস্টের কাজ এটা কখনোই না কে জিতলো কে হারলো তা নয়। হ্যাঁ? আমাদের ক্লায়েন্ট কি চাচ্ছে সেই অনুযায়ী মূলত থেরাপিস্ট কাজ করে এবং অ্যাওয়ারনেস এর জায়গাটা, চেঞ্জেস এর যে জায়গাটা আমি অনেক সময় দেখেছি আমাকে অনেক প্রশ্ন করে যে, "আচ্ছা ম্যাডাম আপনার কাছে আসলে ও আমাকে আর ব্রেকআপ করবে না তো? ও চলে যাবে না তো?" সো আগেই ভাবে যে থেরাপিস্টের কাছে যাওয়া মানেই আসলে থেরাপিস্ট সমস্ত ভূমিকা পালন করে দিবে এবং সম্পর্কটাকে ঠিক করে দিবে এবং এটা খুব কমন প্রশ্ন থাকে যে, "আমি আসবো আমার বয়ফ্রেন্ডকে নিয়ে, আপনি বলতে পারবেন যে বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে যাবে না?" তো এটা আসলেই তো আমরা আসলে বলতে পারি না, হ্যাঁ? তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একজন থেরাপিস্ট সম্পূর্ণ আসলে নিউট্রাল থেকে সে কারো পক্ষ থাকবে না। নিউট্রাল থেকে আপনাদের সম্পর্কটাকে বোঝার চেষ্টা করবে, আপনাদের ব্যক্তিত্বের ধরনটাকে বোঝার চেষ্টা করবে অ্যান্ড ডেফিনিটলি আপনারা আসলে সম্পর্কের ক্ষেত্রে কি চাইছেন সেই অনুযায়ী সে কাজ করবে। এটা কিন্তু থেরাপিস্টের কোনো চাওয়া না যে আপনারা ভীষণ সম্পর্কে খারাপ আছেন, আমার মনে হয় ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। মানে আমি এটা খুব কমন পাই, হ্যাঁ? তো এইটা কখনোই থেরাপিস্টের চাওয়া নয়। এটা যদি আসলে একজন ক্লায়েন্ট ডিভোর্স দিতে চায়, আসলেই সে আর নিতে পারছে না, সেক্ষেত্রে ডেফিনিটলি সেটা তার সিদ্ধান্ত, থেরাপিস্টের সিদ্ধান্ত না। তো আমার কাছে মনে হয় যে আ যারা আসলেই আপনারা এই মুহূর্তে ভীষণভাবে কনফ্লিক্ট এর মধ্য দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় যে আপনারা যদি কাপল থেরাপি নেন, তাহলে আসলে নিজেদের জায়গাগুলো আরেকটু ক্লিয়ার হতে পারবেন। এট লিস্ট এতটুকু বুঝতে পারবেন যে আমি ডিফারেন্টলি কি করতে পারি আমার পার্টনারের জন্য। অনেক সময় আছে যে কথা মনোযোগ দিয়ে শোনে না, যেটা তো আমাদের খুব কমন বিষয় থাকে। তো সেখানে সে যদি অ্যাওয়ার হয়, আচ্ছা এই শুধুই তোমার কথা শুনছি না, এটার জন্যই তুমি আমাকে ছেড়ে যেতে চাচ্ছ। বিকজ সেও চাইছে, somehow সেও হয়তো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাইছে। কিন্তু অনেক সময় থেরাপিস্টের কাছে আসার পর সে অ্যাওয়ার হয়। হয়তো সে বলেছে যে, "তুমি আমার কথা শোনো না, আমার কথা শোনো না।" এটা রিপিটেডলি বলেছে। কিন্তু মেবি পার্টনার অ্যাওয়ার না। কিন্তু যখন থেরাপিস্ট থার্ড পারসন হিসাবে দেখছে এবং বলছে সেই জায়গাটায় এবং যখন দেখছে যে আসলে পার্টনারের উপরে কতটা প্রভাব ফেলছে এই কথা মনোযোগ দিয়ে না শোনার ফলে, তখন কিন্তু আসলে সেই পার্টনারটি চায় যে, "হ্যাঁ, আমি যদি এই জায়গাটা পরিবর্তন করি, তাহলে আসলে আমাদের সম্পর্কটা বেঁচে যেতে পারে।" হ্যাঁ? সো আমি বলব যে সেই রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে আপনারা আসলে সাহায্য নিতে পারেন। আপনারা যদি না নেন, একজন থেরাপিস্টের কাছে যদি না আসেন, তাহলে আসলে আপনারা কিভাবে বুঝবেন যে একটা কাপল থেরাপি কাজ করে কি করে না? বিকজ একেকজনের একেক রকম মতামত থাকে। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে অন্যের কথা না শুনে বরং নিজেরা কিভাবে ভালো থাকা যায় সেটার জন্য থেরাপিস্টের কাছে আসা। আপা আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো আসলে কোয়েশ্চেন এর অ্যান্সার পেয়েছি এবং অনেকগুলো দৃষ্টিভঙ্গি পেয়েছি যেটা আসলে আমার কাছে মনে হয় অডিয়েন্সদের জন্য অনেক হেল্পফুল হবে। অ্যান্ড আমিও মনে করি যে কাপল থেরাপি নিজে দেখাটা সবচেয়ে স্মার্ট বিষয়। ইনস্টেড একটা অ্যাজাম্পশন নিয়ে থাকলো যে এটা কাজ করে না কি করে। অ্যান্ড অলসো আমার কাছে মনে হয় এটা একটা ইফোর্টও যে আমি ১ ঘন্টা সময় ১.৫ ঘন্টা সময় আমি রীতিমতো ওর উদ্দেশ্যে রিলেশনশিপটা ভালো রাখার উদ্দেশ্যে শুনছি ওকে এবং বোঝার চেষ্টা করছি। এই যে এই ইফোর্ট এবং রিফ্লেক্ট হওয়ার একটা যে টাইম আমার কাছে মনে হয় যে এটা যেভাবেই হোক না কেন রিলেশনশিপটাকে এনরিচই করবে, ক্ষতিগ্রস্ত করবে না। তো সেদিক থেকে অনেক ধন্যবাদ আপা। আসলে আমাদের আরো অনেক কোয়েশ্চেন আছে। আপনি অ্যাটাচমেন্ট এর কথা বলেছেন। আমরা অ্যাগ্রেশন নিয়েও কথা বলতে চাই যে প্যাসিভ অ্যাগ্রেসিভ বা কেউ যখন খুব বেশি অ্যাগ্রেসিভ হয় বা আমাদের অ্যাটাচমেন্ট থেকে যখন আমরা আসলে বিভিন্ন রকমের কগনিটিভ ডিস্টরশন নিয়ে রিলেশনশিপটা চালাই। তো আমরা আশা করছি আমরা আরো এরকম পর্ব চালাবো। আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ওকে, ধন্যবাদ। যারা এই মুহূর্তে আছেন সবাইকেই ধন্যবাদ। এতটুকুই বলবো যে আ একটা সম্পর্ক কখনোই আসলে অটোমেটিক গ্রো করে না বা অটোমেটিক খুব লাইফ থাকে না। সম্পর্কটাকে আসলে
ভালো রাখার জন্য আমাদের প্রতিনিয়তই আসলে কাজ করতে হয়, হ্যাঁ? আমরা যদি মনে করি যে আমরা সম্পর্কে চলে এসেছি বা বিয়ে করে ফেলেছি, আমাদের সম্পর্কটা ভালো যাবে, আসলে এভাবে হয় না, হ্যাঁ? সো আমাদের দুজনেরই এফোর্ট দিতে হয়। তো সেই জায়গাটা থেকে আ ভালো রাখতে গেলে অবশ্যই এফোর্ট দেওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ নির্ভানাকে আমাকে আসলে ডাকার জন্য। আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলব, যেটাতে আসলে সবার উপকার হয়। অবশ্যই। ধন্যবাদ। Hmm.